এই তোমাদের এত হিংসা কেন গো? এত হিংসা কেন? একটা মেয়ে খেটে খুঁটে নিজের ফ্ল্যাট কিনছে, খাট কিনছে, এসি কিনছে, নিজে একটু শান্তির এসির হাওয়া খাচ্ছে। তোমাদের এত হিংসা কেন গো? কেন গো, তোমাদের ঘরে কি এসি নেই? মানে বলছে যে আমি একটু ভালো থাকছি, তাই অনেকের হিংসা। আচ্ছা, ভিক্ষার টাকায় ভালো থাকাটা ভালো থাকা বলে না। কারণ ভিক্ষারি টাকা বলবো, তার কারণ হচ্ছে আমার যদি পয়সাই থাকে, তোমার এসি কেনার, ফ্ল্যাট কেনার, সমস্ত কিছুর যদি আমার পয়সা থাকে, আমি যদি ইনকাম করেই কিনতে পারবো, তাহলে আমি আমার কেসের খরচা, আমার বাচ্চা নেওয়ার খরচা, সেগুলো তো আমি নিজেই করতে পারবো। সেগুলো কি অপ্রয়োজনীয় জিনিস? সেই জন্য ওগুলো হাত পাততে হয়েছিল? আসলে সেইগুলোর জন্য তো হাত পাততে হয়নি, ভিক মাগতে হয়নি। ভিক মাগতে হয়েছিল কিসের জন্য? না কিছুদিন পর বা কিছু বছর পর বা কিছু মাস পর গিয়ে আমি এই ধরনের জিনিসগুলো করব বলেই। কারণ এই যে প্ল্যানটা, এটা কিন্তু অনেকটাই পূর্ব পরিকল্পিত। তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস দেখেই বোঝা যাচ্ছে, এবং এটা যে নাটক সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। কারণ কি, এটা যে প্রি প্ল্যান্ড, বহু পুরনো। সেটা কেন বলছি? হ্যাঁ, তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, কার সম্পর্কে বলছি আশা করি বুঝতে পারছো, তোমরাই বলেছো এই টপিকে কাজ করতে, অর্থাৎ শ্রুয়ের সম্বন্ধে বলছি। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে দীর্ঘদিন ধরে ওর ন্যাকামিগুলো চলছে, ওর নাটকগুলো চলছে, অনেকে গুটি কয়েকজন ভিউয়ার্স ছাড়া, তাও জানি না ওটা ওর নিজেরই ফেক আইডি কিনা, গুটি কয়েকজন ভিউয়ার্স ছাড়া কিন্তু ওর নাটক সবাই ধরে ফেলেছে। কারণ ওই পরচুলা পরে হাসি মুখে কেউ স্বামীর সংসার ছেড়ে নতুন ফ্ল্যাটে যায় না। আবার বলে কিনা আমি রিসেল ফ্ল্যাট কিনবো। কেন? রিসেল ফ্ল্যাট কিনলে কি হয়? কোথায় লেখা আছে রিসেল ফ্ল্যাট কেনা যায় না? মানে রিসেল ফ্ল্যাট নেওয়া যায় না, যেগুলো ইউজ ফ্ল্যাট সেগুলো নেওয়া যায় না কেন? অনেকেই তো কিনি সেগুলোকে একেবারে নতুনভাবে ডেকোরেশন করে ঠরে ব্যবহার করা যায়। তুই কোন হে হনু? তুই কে হে হনু যে তুই কিনতে পারবি না? রিসেল ফ্ল্যাট কিনলে তোর মান সম্মান চলে যাবে। যখন হাত পেতেছিলি লোকের কাছে, ভিক মেগেছিলি, তখন মান সম্মান যায়নি? রিসেল ফ্ল্যাট সেটা নিলে পরে মান সম্মান চলে যাবে। তো যাই হোক, যার সোশ্যাল মিডিয়াতে এসে সবটা উগড়ে দিতে মান সম্মান যায় না, তার কোনো কিছুতেই মান সম্মান যায় না। কারণ আমি স্বামীর ঘর ছাড়ছি হাসতে হাসতে, অথচ আমি কি বলবো, স্বামী কি বলেছে না, শুধু ছি ড্যাশ বলেছে আমাকে। শুধু ছি ড্যাশের জন্য আমি স্বামীর ঘর ছাড়ছি। অথচ দেখো, নিজেই বলছে আমার স্বামী কিন্তু আমার গায়ে এসে কাদা মাখাচ্ছে না, আমার স্বামী কিন্তু আমার সম্বন্ধে বাজে কথা বলছে না। আসলে স্বামী ভালো অ্যাক্টিং জানে না। ইনি যে হারে অ্যাক্টিং জানে, মানে অ্যাক্টিং করতে তো বাবা মা সবাইকেই নামিয়ে দিয়েছে, কিন্তু স্বামী ঠিক অভ্যস্ত নয়। স্বামীকে ছেড়ে দেওয়া হোক অ্যাক্টিং করতে সবার মাঝখানে, সব অ্যাক্টিংটা ধরা পড়ে যাবে। ঠিক সেই কারণে স্বামীকে মুখোমুখি আনছে না, সেভাবে মুখোমুখি ক্যামেরাতে এসে কিছুই বলছে না, যেটা অনেকের চাওয়া, সেই চাওয়া পূরণ করছে না। অথচ স্বামীর বাড়িতে যাচ্ছে, স্বামীর বাড়ি থেকে ফ্ল্যাট সাজাচ্ছে, স্বামী ভাত রান্না করে রাখছে, বলছে কথার কথা, সেই ভাতটা তিনজনের আন্দাজ হয়ে যাচ্ছে, সেই ভাতটাই খাচ্ছে। ওপর থেকে শ্বশুর শাশুড়ির দেওয়া বোয়াল মাছ রান্না করা আছে, সেটা খাচ্ছে। তাহলে বুঝতে পারছো ভেতরে ভেতরে সবটাই ঠিক আছে। শুধুমাত্র এই ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে কারণ যে পয়সাগুলো ভিক মেগে নিয়েছিল, সেই পয়সাগুলো কাজে লাগেনি। ক্রাউড ফান্ডিংয়ের অনেক পয়সা, একদম ঠিক কথা, যেটা আমরা এতদিন শুনেছি 20 লাখ 25 লাখ, না হলে এইভাবে ধর করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত খরচ করতে পারে না। কারণ ও নিজে বলেছে ওর স্বামীর পয়সায় জল গরম হয় না, আর এখন বলছে যে নিজের পয়সায় এসির হাওয়া, শান্তির হাওয়া খাচ্ছি। সত্যি কি শান্তির হাওয়া খাওয়া যায় ভিক মাগার পয়সায়? যদি নিজের কষ্ট জল করা পরিশ্রমের পয়সা হয়, সেখানে একটা আলাদা শান্তি, সেখানে একটা আলাদা উচ্ছ্বাস থাকে, নিজের রোজগারের পয়সা। তো ভাই, কত পয়সা রোজগার করো কন্ট্রোভার্সি করে, কত একটা সময় করেছো, তারপরে যে তোমার প্রচুর টাকা এদিক ওদিক গেছে খরচ, কেসের পর কেস, পিছনে একদম কেসের বাস ঝাড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে এত কেস, এত টাকা খরচ করার পরেও, বাচ্চার জন্য এদিক ওদিক খরচ করার পরেও, এত কি করে একটা ফ্ল্যাট নিয়ে, তারপরে তোমার ফ্ল্যাট একটার পর একটা জিনিস নেওয়া, এসি নেওয়া, নিজের খরচ, সবটাই কি এই ইউটিউব? সেটা সবাই বুঝতে পারছে। তা যাই হোক, এই ব্যাপারটা যে পুরোপুরি প্ল্যান মাফিক হয়েছে, সেটার কারণটা দেখো।
তার কারণ হচ্ছে এটা অনেক দিন আগেকার প্ল্যান, যেটা আমার মনে হচ্ছে। তার কারণ হঠাৎ করে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর মুখের ভাষা সব বদলে গেছে। সবটাই যে ভয় পেয়ে বা কেসের ভয় সেই জন্য নয়। প্রথমত হচ্ছে ও নিজেকে সফট মোলায়েম বানিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মানুষের কাছে প্রথমত ভালো হতে হবে। ভালো না হলে, আমি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, মানে গোষ্ঠীর পিণ্ডি একেবারে চটকে উদ্ধার করে দিয়েছি। তো সেখানে আমার গোষ্ঠীর পিণ্ডি চটকাবে না বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেটা তো নয়। আমাকে তো কেউ ছেড়ে কথা বলবে না, কারণ কারোরই নয়নের মণি ও কোনোদিনই ছিল না কিছু ভিউয়ার্স ছাড়া। কেননা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দেখেছি ওর আদায় কাজকলায় সম্পর্ক, মানে যারা একটু কন্ট্রোভার্সি জোনে নাম করেছে তাদের সঙ্গে ওর আদায় কাজকলায় সম্পর্ক। আর ও সব সময় বিপরীত দিকে হেঁটেছে, মানে যে পরকীয়া করেছে তাকে সাপোর্ট করেছে, কারণ ও পরকীয়া লাভার। তো সেই জন্য ও যারা পরকীয়া করেছে তাদেরকেই সাপোর্ট করেছে, সেই জন্যই ও সবসময় বিপরীত দিকে থেকেছে। আর সেই সব নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওর আদায় কাজকলায় সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন যাবৎ এই যে ফ্ল্যাট নেওয়া, এটা যে কি বলবো, পূর্ব পরিকল্পিত এবং অনেক দিন ধরে প্ল্যান চলছে। হঠাৎ করে গেলাম ফ্ল্যাট নিয়ে নিলাম সেটা নয়, হঠাৎ করে নিলাম ফ্রিজ, এসি নিয়ে নিলাম, ঘরে সাজিয়ে ফেললাম, ইলেকট্রিক্যালের সমস্ত কাজ করে ফেললাম, সবটাই প্ল্যান ছাড়া হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কেন বলছি পূর্ব পরিকল্পিত, দেখো ও নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, পরিবর্তন করার একটাই কারণ, পরবর্তীকালে এই যে নাটকটা আমাদের সামনে প্রেজেন্ট করছে বা আরও কিছুদিন চলবে, বেশ কিছু মাস চলবে এখন, কারণ টাকা দরকার। তো সেক্ষেত্রে ওকে যাতে সবাই বিশ্বাস করে ও সত্যিই ভালো হয়ে গেছে, ওর সত্যিই কষ্ট, ও পুরোপুরি নিজেকে পাল্টে ফেলেছে, যাতে ওর বিরুদ্ধে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আঙুল না তোলে, ঠিক সেই জন্য কিন্তু এক এক করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ও কিন্তু মানে কি বলবো, প্যাচ আপ করার চেষ্টা করেছে। ভেবে নাও, কাউকে ওকে মানে কি বলবো, মানে জারজ, কুলাঙ্গার, হ্যানা ত্যানা বলেছে, এখন তার নামের পাশে ভাই বলে, আরশ ভাই, ঠিক আছে? দীপ্তিদির নামে অনেক কিছু বলেছে, সেখানেও প্যাচ আপ করার চেষ্টা করেছে। রিম্পাকে রিম রিম বলে বলা শুরু করেছে, তার আগে প্রচুর বাজে কথা বলেছে। তারপরে এখন কিমা থেকে সীমা দি হয়েছে। মানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোটামুটি পরিচিতি আছে, মোটামুটি তাদের কথায় একটু হলেও ভিউয়ার্সদের টনক নড়ে বা একটু হলেও ভিউয়ার্সদের চোখ খুলে যেতে পারে, তাদের সঙ্গে কিন্তু ও আগে প্যাচ আপ করার চেষ্টা করেছে। কারণ যাতে তারা না আঙুল তুলতে পারে, তারা না এই জিনিসটাকে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটাতে নিয়ে না যেতে পারে, সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে ওর এই ঘর ভাঙার ব্যাপারটা যাতে সবাই মেনে নেয়, ঠিক সেই কারণে কিন্তু এই জিনিসটা করেছে। এটা একটু মাথায় রেখো, এটা এই যে ফ্ল্যাট নিচ্ছি, এই নিচ্ছি, সেই নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই কি বলবো, অনেক দিন আগের থেকে প্ল্যান করা। এটা ধীরে 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 পা বাড়িয়েছে। এবারে হচ্ছে প্রমোশনাল ভিডিও, কারণ আমাদের ওই ফোকলা সে তো বলেই দিয়েছে যে কোনো বড় ব্লগার ও তো ব্লগার বলে, ব্লগার আর চ্যালেঞ্জ করে দেখাক, হ্যান করে দেখাক, আমি যদি তাকে প্রমোশন ভিডিও না দিতে পারি আমার নাম নিয়ে ট্যাগ করে, তাহলে আমার নাম ফোকলা সরকার নয়, আমি সেই বাপের ছেলে নই। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেছে, তার মানেই হচ্ছে ও কোনো বড় ব্লগারকে হচ্ছে এই প্রমোশনাল ভিডিওগুলো দেবে। তো সেক্ষেত্রে এখানে বড় ব্লগার বলতে কোনো ভালো বড় ব্লগার ওর সাথে যোগাযোগ আছে বলে তো আমার মনে হয় না। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ওর যোগাযোগ আছে তার মধ্যে মোটামুটি এই ব্লগ করে। তো এইখানে প্রমোশনাল ভিডিও পেতে গেলে আগে দরকার ভিউজের, ঠিক আছে? তো ভিউজ দেখেই প্রমোশনাল ভিডিও হয়, শুধুমাত্র ফোকলাকে দেখে আসবে না। তো সেক্ষেত্রে এখানে এই রকম নাটকটা করে কিন্তু আগে পুরোপুরি ভিউজটাকে বাড়িয়ে নিল, নাহলে ওর আগে এই ব্লগ চ্যানেলে কত ভিউজ হতো, 2000, 4000, 5000, 7000, খুব বেশি হলে তার বেশি নয়, যেটা এখন 22, 25, 38 হাজারে গিয়ে ঠেকেছে মোটামুটি একটা প্রমোশনাল ভিডিও পাওয়ার মতন। তো সেক্ষেত্রে এইখানে এই নাটকটা আগে করে নিয়ে ও কিন্তু প্রমোশনাল ভিডিওর জন্য ভিউজটাকে মানে বাড়িয়ে নিল, আপ করে নিল, কেন কন্ট্রোভার্সি জুড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে ভিউজ বাড়বেই।
কেচ্ছা বিক্রি করছে, নোংরামো বলতে বর বেচুনি নামই হয়ে গেছে, বরকে বেচছে, নিজের পরিবারের কেচ্ছা বেচছে, নিজে মানে ছি ড্যাশ শুনেছে সেটা এসে বলছে, লজ্জাও নেই। তো সেক্ষেত্রে আদৌ শোনেনি, সেগুলো নাটক। তো সেক্ষেত্রে ভিউজটা বাড়িয়ে নিল। এরপর যে প্রমোশনাল ভিডিওগুলো ফোকলার দ্বারা আসবে, ফোকলা তো অবশ্যই কমিশন আছে এবং ওরও লাভ হবে। ওর এখন পয়সার দরকার, ভিউজের দরকার, টাকার দরকার। তো সেক্ষেত্রে এটাও শুনতে পাচ্ছি, ম্যাডামের লাইভেই শুনলাম একজন দর্শক কমেন্ট করেছে, যখন নাকি মারিয়া বিয়ের আগে, মারিয়া এবং ওই এই তোমার যখন নাকি দীঘা গিয়েছিল, তখন নাকি ফোকলাও ওদের সঙ্গে দীঘা গিয়েছিল। ভাই সত্য মিথ্যা জানি না, ম্যাডামের লাস্ট লাইভটা যারা দেখেছো পুরোটা, আর সেখানেই একজন কমেন্ট করেছিল, দাতার নাম আমার এখন মনে নেই। তো ম্যাডাম বললো, ও আচ্ছা আচ্ছা, তাহলে ওরা দীঘা গিয়েছিল ফোকলার সঙ্গে? বললো হ্যাঁ, ওদের সঙ্গে ফোকলাও ছিল। ভাই জানি না সত্য মিথ্যা, তবে ফোকলার সঙ্গে যে ওর এখন খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, সেটা তো আমরা সকলেই বুঝতে পারি। এবং সম্পর্কের কারণও হচ্ছে ওই প্রমোশনাল ভিডিও, আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে প্রমোশনাল ভিডিওর কারণ ওর ভিউজ বাড়াতে হবে, এইটা করেই ও ভিউজটা বাড়ালো। এবার দ্বিতীয় কথা হচ্ছে, মারিয়াকে টেনে আনছে মানে সুরির সাক্ষী মাতাল, কিন্তু মাতাল কি আর মানে সুরির তো সাক্ষী বানালো মাতালকে, কিন্তু মাতাল কি আর মানে কি বলবো, ঠিকঠাকভাবে সাক্ষীটা দিতে পারলো? কারণ মারিয়ার কথা থেকেই বোঝা যাচ্ছে, মারিয়া বলছে সব কিছু তো ঠিকই ছিল। এই বল, আমি তোকে বলিনি? এইটা কি কল রেকর্ডিং? মানে এটা তো শেখানো পড়ানো কল রেকর্ডিং। মানে আমি তোকে একটা ফোন করছি, হ্যাঁ আমি তোকে এই কথাগুলো বলবো, আর তুই তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলবি। মানে ও এতদিন যা করে এসেছে, মানুষের কল রেকর্ডিং শোনানো, মানুষের পিছনে কাঠি করা, মানুষের ঘরের খবর নিয়ে ভিডিও করা, আজকে সেটা ভাবছে যে এই আমি তো লোকের হয়ে এত কন্ট্রোভার্সি করছি, এত বছর ধরে কন্ট্রোভার্সি করে সেই সমস্ত ব্লগারদের আমি কত ভিউজ বাড়িয়ে দিয়েছি করে। তাহলে আমি যদি আমার ফ্যামিলির কেচ্ছা করে সবাইকে কন্ট্রোভার্সি করার সুযোগ করে দিই, তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্টেন্ট পাবে, কারণ ও বলছে আমাকে নিয়ে কন্টেন্ট করে বেঁচে খাচ্ছে। ভাই তুমি কন্টেন্ট দিচ্ছ, তাই কন্টেন্ট করছে সবাই। তো সেক্ষেত্রে আমারও ভিউজ হবে, আমারও ওই গামলা ম্যান্ডি ওদের মতন পপুলারিটি হবে আমার এই ব্লগ চ্যানেল থেকে। তাহলে চলো করি। তো এটা যে পুরোপুরি নাটক সেটা বোঝা যাচ্ছে, কারণ যেদিন ও গৃহপ্রবেশ দিল, আর কি গৃহপ্রবেশ বলতে কি, ওই লোকনাথ বাবার পুজো দিল, ঘরে ঢুকলো। মোটামুটি আমরা যে কোনো পুজো আজা হলে কি করি, বা বাড়িতে কোনো একটা পুজো যদি বিশেষ করে দেওয়া হয়, সেদিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করি। কিন্তু ও মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন দেখালো গৃহপ্রবেশ করছি, মানে পুজো দিচ্ছি, অথচ সেই দিন ও কী খেলো না, ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা। তো সেক্ষেত্রে ওই ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, মাকে নিয়ে গিয়ে বলল। তো সেক্ষেত্রে হঠাৎ করে ভিডিওটা শেষ হয়ে গেল, এবং সেইটা সেকেন্ড পার্ট বুধবারের ভিডিও দিল। কারণ হঠাৎ করে শেষ হলো কেন? শুধুমাত্র ওর মা ছিল না, কারণ ওর বুধবারে ওর হাজব্যান্ডের ছুটি থাকে, তোমরা সকলেই জানো। সেইখানে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কিন্তু ওর হাজব্যান্ডও গিয়েছিল। ঠিক সেই কারণে কিন্তু তোমার বুধবারের ভিডিওটা ওইভাবে স্টপ করলো, এবং পরের দিন এসে আবার বললো বুধবারের ওখান থেকে আমি আরেকটা বুধবারের সেকেন্ড পার্ট আমি শেয়ার করছি। তো সেক্ষেত্রে সেই পার্টটাকেই যদি টেনে নিয়ে যেত, বা খাওয়াটুকুও যদি দেখাতো, বিছানার চাদর পাতা থেকে ঘর মানে ইলেকট্রিকের কাজ হতে সব দেখাচ্ছে, অথচ রেস্টুরেন্টে খেতে গেল, শুধুমাত্র খাবার ওই বোলগুলো শুধু দেখালো আর খাবারগুলো দেখালো, অথচ মাকে নিয়ে খেতে গেছে সেটা কেন দেখালো না? কারণ মানুষের তো প্রশ্ন আসবেই, বুধবারে ঘরে ঢুকেছে, বুধবারে ওর হাজব্যান্ডের ছুটি থাকে, আর রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে স্বামী নেই, কারণ স্বামী তো হচ্ছে এখন ওর কী বলবো, মানে ওর সহযোদ্ধা। এই যুদ্ধে ও নেমেছে, ও স্বামীকে নিয়ে নেমেছে। এই নাটকে স্বামী সম্পূর্ণভাবে জড়িত আছে, কারণ স্বামীও জানে আমার টাকায় জল গরম হয় না, আমার বউকে সাপোর্ট না করলে আমার চলবে না। ঠিক সেই কারণে ওই ভেরু যারা বলে আর কি, ওই ভেরুও ঠিক সেই জন্য ওই ভেরির সাথে নেমে পড়েছে। এটাই হচ্ছে ব্যাপার। এবং এই নেমে পড়াটা যে একদিনের নয়, দুদিনের নয়, এটা যে অনেকেই বলছে ওরা দার্জিলিং বেড়াতে গেছিলো সেখান থেকে প্ল্যান করেছে, একেবারেই নয়। তারও আগে থেকে এই প্ল্যান চলেছে, আর ঠিক সেই জন্যই ওর ইনোসেন্ট সাজা। আর সেই জন্যই এখন এসে বলছে সবার ফাটছে, হিংসা হচ্ছে, এসি কিনেছি, এই হচ্ছে, শান্তিতে থাকতে দেবে না, একটা মেয়ে ভালোভাবে বাঁচবে, মানুষ হিংসায় জ্বলে যাচ্ছে। কেন হিংসায় জ্বলবে? যার নেই তার হিংসায় জ্বলবে। এসি এখন ম্যাক্সিমাম মধ্যবিত্তের বাড়িতেই এসি রয়েছে। তোমার ছিল না, তোমার কাছে এটা বিশাল কিছু মনে হচ্ছে। তোমার ছিল না বলে তোমার বিশাল মনে হচ্ছে, তুমি কোনোদিন এসি ভোগ করোনি। ওই কোথাও ঘুরতে টুরতে গেলে এসি রুম নিয়েছো হয়তো হোটেল ফোটেলে, তখন থেকেছো, তখন ওই রিমোটটা ধরে দেখেছো, এসির হাওয়া খেয়েছো।
তো নিজের বাড়িতে কখনো খাওনি, সেই জন্য তোমার কাছে ওটা বিশাল ব্যাপার বলে মনে হচ্ছে। না হলে ফ্ল্যাট, এসি এগুলো এখন কোনো ব্যাপারই নয়। এখন আকছার মানুষ কেনে, মানুষের 2 বেডরুম 3টে বেডরুম থাকলে 3টে বেডরুমেই এসি থাকে, অনেক মানুষের থাকে। তো সেক্ষেত্রে ওই এসি মানুষের এখন 8 বছর 10 বছর 15 বছর 20 বছর করে পুরনো হয়ে গেছে, এসি কিচ্ছু না এখন। সেই এসি দেখে মানুষ তোমাকে হিংসা করবে? হে বাবা, না না না, মানুষের রাগ হচ্ছে, হিংসা হচ্ছে না। কারণ মানুষের টাকা মেরে, মিথ্যে বলে মানুষের টাকা মেরে তুমি ওই জিনিসগুলো করেছো। ভিক মেগেছো, মানুষ তোমাকে সহানুভূতি দেখিয়ে ভিক্ষা দিয়েছে এবং সেই ভিক্ষার টাকায় তুমি হচ্ছে এই জিনিসগুলো করেছো। তাই মানুষের রাগ হচ্ছে যে কী জন্য দিলাম আর কি অপাত্রে দান হয়ে গেল। তো সেই জন্য মানুষের রাগ হচ্ছে। তোমাকে ভুল ভেবেছিল, তোমাকে ভালোবাসা দিয়েছিল, তোমাকে অন্ধভাবে সাপোর্ট করেছিল, সেই জন্য মানুষের রাগ হচ্ছে। কেউ তোমাকে হিংসা করছে না, কারণ তোমার মধ্যে হিংসা করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 2-4টে ভালো গুছিয়ে সত্যি মিথ্যা বলে কন্ট্রোভার্সি করতে পারো, এইটুকুই তোমার যোগ্যতা। আর কি যোগ্যতা আছে? পুঁথিগত শিক্ষা, কিছু সার্টিফিকেট, এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে। কেউ ফলাও করে না বলে তুমি জানতে পারো না, তুমি ফলাও করেছো বলে সবাই জানতে পেরেছে। তাই ওটা নিয়ে কেউ হিংসা করবে না। আর কি আছে তোমার? শ্বশুরের বাড়ি আছে, একটা ফ্ল্যাট কিনলে নাকি? আচ্ছা, শুনলাম 10 লাখ টাকায় নাকি ফ্ল্যাটটা কিনেছে, আমি জানি না, সবই শোনা কথা। 10 লাখ টাকায় ফ্ল্যাট হয় কি না আজকাল, যা তাও জানি না, তবে ফ্ল্যাটের ভঙ্গি দেখলে বুঝতে পারবো। এখনও সেভাবে তো রুম টুর দেয়নি। তো 10 লাখ টাকায় ফ্ল্যাট, জানি না বাবা, 10 লাখ টাকায় ফ্ল্যাট এখন তো মানে 1 কাঠা জমি কিনতে গেলেও হয় না ভালো ভালো জায়গায়। তো যাই হোক, তোমাকে দেখে হিংসা করার মতন কিচ্ছু নেই তোমার মধ্যে যে মানুষ তোমাকে দেখে হিংসা করবে। তুমি হঠাৎ হঠাৎ এই জিনিসগুলো পাচ্ছ বলে, এই জিনিসগুলো করতে পারছো লোকের টাকায় বলে তোমার দর্পটা অতি বেশি হয়ে গেছে। তবে জানো তো, দর্পর পাশে আরেকটা কথাও থাকে, দর্পচূর্ণ, সেটাও খুব তাড়াতাড়ি হয়। তাই যা করছো, যেটার লালসায় করছো, যেটার লোভে পড়ে করছো, সেটা বেশি দূর এগিয়েও না, খুব তাড়াতাড়ি স্টপ করো। কারণ ওপরে একজন বসে আছে। খুব ভালো করে জানো যে এই যে গামলা একটা সময় বাড়ি থেকে বেরিয়ে আসার আগে কিন্তু নাটক করেছিল। শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না, আমরা আলাদা থাকবো, মনে পড়ছে প্রথম নাটকটা মিত্র পরিবারের। পরে শুনেছিলাম ওটা নাটক ছিল ভিউজের জন্য, কিন্তু দেখো সেই নাটকটাই কোনো না কোনোভাবে কিন্তু দ্বিতীয়বারে গিয়ে মিলে গেল। সত্যিই বাড়ি ছাড়া হতে হলো মেয়েটিকে, হতে হলো বলবো না, নিজে হলো, কারণ সেই নাটকে সে অংশগ্রহণ করেছিল। তাই বলি যে নাটক যে কখন ভগবান সত্যি করে দেয় কেউ বলতে পারে না। তাই নাটক বেশি দিন না চালিয়ে, পয়সার পিছনে না ছুটে সুস্থভাবে জীবনযাপন করো। যেটা হয়েছে খুব তাড়াতাড়ি মানুষকে বলে দাও যে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, যত টাকা রোজগার করেছি আমি আমারটা নিজের বাড়ি করেছি। কারণ নারীদের নাকি বাড়ি হয় না, আমি করে দেখিয়েছি, তাতে মানুষ খুশি হবে। একটু প্র্যাঙ্ক করছিলাম তোমাদের সঙ্গে, কারণ তুমি তো অ্যাক্টিং ভালো জানো, আমি অ্যাক্টিং করছিলাম। তো যাই হোক, যেটা চলছে সেটা বেশি দিন না চলতে দিয়ে নিজে একটু ভাবনা চিন্তা করো, একটু আয়নার সামনে বসে চিন্তা ভাবনা করো। এটুকুই বলার ছিল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে বা আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক কমেন্ট করো, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।